আমরা যখন দেখি দেশের এক প্রধানমন্ত্রী এই কয়েকদিন আগেই তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, উনি বলেছিলেন যে আমাকে কেউ কিনতে পারে না, আমার দলের লোককেও অনেকে কিনতে পারে। এখন দেখছি যে সবার আগে উনি কেনা বেচা হয়েছেন এবং উনার ঘনিষ্ঠ ব্যবসায়ী আওয়ামী লীগের লোক শুধু বাংলাদেশেই দখলবাজি, চাঁদাবাজি, লুটপাট, ব্যাংক আত্মসাৎ, ব্যাংক দখল এটা করেনি। ওরা এই টাকা পৃথিবীর বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া সিডনি শহর, নিউজিল্যান্ড, দুবাই, তারপরে ওদিকে কানাডা, কোথায় নেই, রাশিয়া, বিভিন্ন জায়গায় তাদের টাকা পাচার করছেন। যে সমস্ত গণতান্ত্রিক দেশ যেখানে অবৈধ টাকা নেওয়া যায় না, সেখানেও কায়দা করে টাকা নিয়েছেন এবং নিজের যে ভাগ্নি, আপন বোনের মেয়ে শেখ রেহানার মেয়ে, এবং সে ব্রিটেনেরই এমপি এবং মন্ত্রীর দায়িত্ব, তাকে একটা দামি ফ্ল্যাট উপহার দিয়েছে। পার্থক্যটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি। তাকে দিয়েছে, তার ছোট বোন রূপন্তী তাকেও দিয়েছে। আবার রূপন্তী তাকে যে ফ্ল্যাট দিয়েছে, সেই ফ্ল্যাটে তার বড় বোন যে এমপি ইংল্যান্ডের, তাকে থাকতে দিয়েছে, তার পরিবার। জয় কিভাবে টাকা দিত, পুতুল কিভাবে টাকা নিত, কোন ব্যাংক থেকে তারা 500 কোটি ডলার নিয়েছে, সেটা কিভাবে পরিবারের মধ্যে ভাগ হয়েছে, কোন নিয়ম কানুন ছাড়াই তারা এই কাজটা করেছে। ঢাকায় আপনার 60 কাঠা জমি পূর্বাচলে নিয়েছে, ওটা নিতে পারে না। বাংলাদেশের আইন অনুযায়ী আপনার ঢাকায় অথবা বগুড়ায় যদি আপনার শহরের মধ্যে আপনার যদি বাসা থাকে, আবাসন থাকে, তাহলে আপনি সেখানে আরেকটি সরকারি প্লট পেতে পারেন না, এটা আইনে নাই। কিন্তু শেখ হাসিনা সকল আইনের ঊর্ধ্বে ছিলেন, তিনি সকল বিচার বিভাগের ঊর্ধ্বে ছিলেন। তার হাতে তিনি মনে করেছেন যে নমরুদ যেমন তার ক্ষমতায় হাতে নিয়ে মনে করেছে যে তাকে আর কেউ ফেলতে পারবে না, তিনি আজীবনের জন্য তিনি একেবারে আল্লাহর চাইতেও তার শক্তি বেশি, এটা মনে করেছিলেন। আপনারা তো জানেন এই কাহিনী। শেখ হাসিনা ওই পর্যায়ে চলে গেছে যে তাকে আর কেউ স্পর্শ করতে পারবে না। তিনি দুর্নীতি করবেন, টাকা মারবেন, টাকা পাচার করবেন, তাও তাকে কেউ স্পর্শ করতে পারবে না, এত ক্ষমতা। চারিদিকে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, যাকেই তিনি নির্দেশ দেন তারাই ঝাঁপিয়ে পড়ে গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের মিছিলে, তাদের উপরেই আক্রমণ হয় একের পর এক। শুধু তাই নয়, এদেশের গণতান্ত্রিক মানুষ যারা তাদের কণ্ঠের স্বাধীনতা দিয়ে প্রতিবাদ করতে চায়, ওই কণ্ঠকে স্তব্ধ করার জন্য তিনি আরেকটি রাজনৈতিক পদ্ধতি চালু করলেন। তিনি গুম নামে একটা পদ্ধতি চালু করলেন, যে বিরোধী দলের কোন নেতা যদি কথা বলে বেশি, যদি সে বেশি প্রতিবাদ করে, তাহলে তাকে অদৃশ্য করে দাও, তাকে যেন কেউ খুঁজে না পায়। অদৃশ্য করেছে, গুম করে দিয়েছে। এই 15.5 বছর লাশ আর লাশ, যাতে এটাও করা হয়েছে যে তার ক্ষমতাকে নিরাপদ করার জন্য, নিশ্চিত করার জন্য। তার লুটপাটের বিরুদ্ধে কেউ কথা বলবে না, তার লোকরা ব্যাংক দখল করবে সেই তার বিরুদ্ধে কেউ কথা বলবে না, তার ভাগ্নিকে দামি ফ্ল্যাট দেওয়া হবে, তার বিরুদ্ধে যেন কেউ কথা না বলতে পারে। আরেকজন এই দেশের এক রাখাল রাজা নামে যাকে মানুষ অভিহিত করে, উপাধি দেয়। একটা ঘটনার কথা আপনাদের বলি। তার আপন ছোট ভাই, তাকে তিনি চাকরি করতেন পর্যটনে, তাকে ডবল প্রমোশন দেওয়া হয়েছে। এটা তিনি কয়েকদিন পর শুনছেন। রাষ্ট্রপতি তো আর ওই পর্যটনের কে প্রমোশন পাচ্ছে না পাচ্ছে এটা তার সবসময় খবর পান না, কিন্তু কয়েকদিন পর উনি শুনেছেন যে তার ছোট ভাইকে ডবল প্রমোশন দেওয়া হয়েছে। সাথে সাথে পর্যটনের চেয়ারম্যানকে ডেকে তার একটা প্রমোশন বাতিল করেছেন। এটা হচ্ছে দৃষ্টান্ত, এটা হচ্ছে সততার এক অনন্য উচ্চতা। এটাই হচ্ছে একটা মানুষের তার যে পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকা, তার যে স্মৃতি যে আমরা লালন করব, তার জন্য যে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, তার জন্য যে বৈশিষ্ট্য রক্ষা করতে হবে, এইটা জিয়াউর রহমান করেছে। এটা একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম, এরকম অসংখ্য উদাহরণ। তার যারা সহকর্মী, তার সাথে যারা মন্ত্রী ছিলেন, তার সাথে যারা চাকরি করেছিলেন, তারা অনেক ঘটনা জানেন, এগুলো সেই সমস্ত বইগুলোতে তারা লিখেছেন। না হলে একটা বিষয় দেখুন, তার স্ত্রী সন্তান রয়েছে ঢাকায়, উনি চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণা দিলেন। কে পারবে, কার বুকের মধ্যে যে স্ত্রী সন্তান সহ
সবাই কি অবস্থায় মধ্যে পড়বে, কি হবে চিন্তা না করে কত বড় দেশপ্রেমিক হলে পরে তিনি এই কাজটি করতে পারেন।